পুরুষ ছাড়াই গর্ভবতী হচ্ছেন মহিলা বন্দীরা। রিপোর্টার অনুনিতা সেন দুর্নীতির দায়ে জেলবন্দি এক বিধায়কের ইন্টারভিউ নিতে গেলে কিছু ভয়ঙ্কর সত্যির মুখোমুখি হন। তারপর তার ব্যক্তিগত জীবন কিভাবে জড়িয়ে যায় দুর্নীতির সাথে, সেটাই দেখব আজকের কাহিনী অনুসন্ধানে। আমি তোমাদের সাথে প্রিয়াঙ্কা, তোমরা দেখছো অনলি সিরিজ। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও, আর যারা এই ধরনের নিত্য নতুন ওয়েব সিরিজ দেখতে পছন্দ করো তাদের সাথে শেয়ার করে দাও। মনে রাখবে, তোমাদের একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আমাদের এই ধরনের ভিডিও তৈরি করতে অনেক উৎসাহী করে। কাহিনীর শুরুতেই সাংবাদিক অনুনিতাকে দেখানো হয়, যে অত্যন্ত দক্ষভাবে নিজের পজিশন সামলাচ্ছিল। তাদের নিউজ চ্যানেলের হেড সজলদা তাকে ডেকে পাঠায় এবং জানায় অনুনিতাকে জেলে যেতে হবে একটা ইন্টারভিউ নেয়ার জন্য। নারায়ণ সান্যাল নামে এক বিধায়ক যে দুর্নীতির দায়ে এখন জেলে রয়েছে। কদিন আগে অনুনিতা সিএম এর ইন্টারভিউ নিয়েছিল, যেটা দেখে নারায়ণবাবুর খুব পছন্দ হয় এবং তিনি তার নামটা সাজেস্ট করে। এই বলে সজলদা অনুনিতাকে একটা চিঠি দেয় এবং বলে তাকে একটু সাবধানে থাকতে, কারণ লোকটা খুব আনপ্রেডিক্টেবল। অনুনিতা বাড়িতে চলে আসে। রাতে তার ফিয়ন্সে অর্ণব মৈত্র তাকে ফোন করে। অর্ণব নিজেও কম্প্যাক্ট নামে একটি নিউজ চ্যানেলে কাজ করে। 1 মাস পরে তাদের বিয়ে, তাই নিয়ে কেনাকাটার গল্প করতে থাকে দুজনে। তখনই সেখানে অনুনিতার খুড়তুতো বোন মিতা আসে এবং তাদের ইয়ার্কি করে বলে যে ঘুমিয়ে পড়তে অনেক রাত হয়ে গেছে। পরের দিন সকালেই ক্যামেরাম্যান ভম্বলকে নিয়ে অনুনিতা চলে যায় নারায়ণ সান্যালের ইন্টারভিউ নেওয়ার জন্য। এতক্ষণ যেই ঘটনাটা আমরা দেখছিলাম সেটা কিন্তু পাস্টের ঘটনা, আর এখনকার সময় পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এবং দেখানো হয় অনুনিতা চলে এসছে জেলের ভেতরে বন্দি হিসাবে। অনুনিতা এখন প্রেগনেন্ট। জেলের ভিতরেই বন্দি হিসাবে তার ওপর শুরু হয়ে যায় অকথ্য অত্যাচার। অনুনিতা নিজে কিভাবে জেলের কয়েদি হয়ে গেল সেটা খুব ধৈর্য সহকারে দেখতে হবে। কাহিনী আবার ফ্ল্যাশব্যাকে যায় এবং দেখানো হয় সেই দিনটার কথা, যেদিনকে অনুনিতা ইন্টারভিউ নিতে গেছিল নারায়ণ সান্যালের। প্রথমেই অফিসার ভিক্টর পাকরাশির সঙ্গে তাদের আলাপ হয়। এদিকে নারায়ণবাবুর পায়ের সামনে এসে পড়ে একটা আহত পায়রা, তাকে নিয়েই শুশ্রূষা শুরু করে দেয় তিনি। অনুনিতাকে ভিক্টরবাবু নারায়ণবাবুর সাথে দেখা করানোর জন্য নিয়ে যাচ্ছিলেন। তখনই একটি মহিলা বন্দি এসে অনুনিতার পায়ে পড়ে এবং বলে, আমার পেটের বাচ্চাটা আমি খসাবো না, এদের আটকাও না দিদি। অনুনিতা খুবই ঘাবড়ে যায় এবং জোর করে ওই মহিলাকে ওখান থেকে টেনে নিয়ে ভিতরে নিয়ে চলে যাওয়া হয়। অনুনিতা অফিসারের কাছে ওই মহিলা সম্বন্ধে জানতে চাইলে অফিসার জানায় ওই মহিলার নাম ললিতা সর্দার। সে পেরোলে বেরিয়েছিল এবং তারপরে প্রেগনেন্ট হয়ে ফিরে আসে। এই ধরনের মহিলাদের সাথে কি করবে তারা কিছুই বুঝে উঠতে পারে না। অফিসার ভিক্টরবাবু অনুনিতাকে বলেন, আপনারা বাইরে থেকে এই ভিতরের লাইফটা সম্বন্ধে কিছুই ধারণা করতে পারবেন না। এই জীবনটা কিন্তু টোটালি আলাদা একটা জগৎ। এরপরে তারা যখন নারায়ণ সান্যালের কাছে যায়, নারায়ণ সান্যাল অনুনিতাকে রিকোয়েস্ট করে সে যাতে কালকে এসে তার ইন্টারভিউ নেয়, কারণ আজকে তার মাইন্ডটা একটু ডাইভার্ট হয়ে গেছে, এই পাখিটার শুশ্রূষা করতে হবে। নারায়ণবাবু আরও বলেন যে এই পৃথিবীতে মানুষের দুর্নীতির জন্য সমাজটা একেবারে নষ্ট হয়ে গেছে, আরশোলার মতো সব কিছু গিজগিজ করছে। একথা শুনে অনুনিতা বলে যোগ্যরাই পৃথিবীতে বেঁচে থাকবে আর বাকিরা বিলুপ্ত হয়ে যাবে। এরপর তারা সেখান থেকে বেরিয়ে যায় এবং ভম্বল জানতে চায় লোকটা কিন্তু খুবই অদ্ভুত। অনুনিতা উত্তর দেয়, অদ্ভুত তো বটেই, কিন্তু কতটা ফেক আর কতটা রিয়েল সেটাই বোঝা দরকার। অনুনিতা বাইক ঘুরিয়ে আবার জেলের সামনে যায় এবং এক মহিলা কনস্টেবলের হাতে টাকা গুঁজে দিয়ে জানতে চায় ললিতা সর্দারের কথা, এবং সে জানতে পারে যে ললিতা সর্দার 2 বছর আগে এখানে এসছে। ভরতনগর এলাকার কেস এটা। এই বলে ওই মহিলা কনস্টেবল ভেতরে চলে যায়। এরপর কাহিনী আবার বর্তমানে আসে এবং দেখানো হয় অনুনিতা খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। ভাত নিয়ে একটু এগোতেই পেছন থেকে পুতুল নামের একটি মেয়ে একটা ডিম চাওয়াতে তাকে ধাক্কা দেওয়া হয় এবং সে গিয়ে পড়ে অনুনিতার গায়ে এবং তার খাবারটা নিচে পড়ে যেতে অনুনিতা আবার ভাত নিতে গেলে তাকে বাপ মার তুলে গালে গালাজ করা হয়। অনুনিতা খুবই রেগে গিয়ে তার হাতের প্লেটটা দিয়ে ছুঁড়ে মারে ওই মহিলাকে। তখন সবাই মিলে অনুনিতাকে খুব মারধর করে। ঠিক তখনই সেখানে চলে আসে আম্মিজান, যার নামে সমস্ত মহিলা কয়েদিরা ভয়ে কাঁপতে থাকে। আম্মিজানের মেয়েদের গায়ে হাত তোলায় সে খুবই রেগে যায় এবং অনুনিতার গলা টিপে ধরে। ঠিক পুতুল তখনই আম্মিজানের পা জড়িয়ে ধরে এবং বলে তার জন্যই সবকিছু হয়েছে, তাই আম্মিজান যেন ওকে ছেড়ে দেয়।
তবে আম্মি যেন অনুনিতাকে ছেড়ে দিল তার নিস্তার নেই। সে গিয়ে পড়ে অফিসার ভিক্টরের জেরায়। অফিসার ভিক্টর মনে করে অনুনিতা ইচ্ছাকৃতই জেলে প্রবেশ করেছে, সে হয়তো কোনো খবর নিতে এসছে এখানে, তাই তার ওপরে শুরু হয় নির্মম অত্যাচার। ঘটনা আবার ফ্ল্যাশব্যাকে যায়। অনুনিতা ললিতার সম্বন্ধে খোঁজ খবর নেওয়ার জন্য পরের দিন পৌঁছে যায় ভরতনগর থানায় এবং সেখানকার অফিসার সুজনবাবুকে বলে তার একটা ইন্টারভিউ তারা নিতে চায়। যেহেতু অনুনিতা খুব জনপ্রিয় একজন সাংবাদিক, তাই অফিসারও রাজি হয়ে যায় এবং তার মধ্যেই অনুনিতা তার কাছে জেনে নেয় ললিতা সর্দার সম্পর্কে। সে জানতে পারে ললিতা সর্দার 2 বছর আগে তার স্বামীকে মেরে ফেলেছে এবং সেই দায়ে সে জেলে গেছে। তবে সে খুবই গরিব, তাই বেরোলে সে কোনোদিনই বেরোয়নি। 2 বছর ধরে ললিতা রূপপুর সংশোধনাগারেই রয়েছে। কথা শুনে খুবই অবাক হয়ে যায় অনুনিতা এবং সোজা গিয়ে তার হেড সজলদাকে জানায় যে 2 বছর ধরে ললিতা জেলের বাইরে বেরোয়নি, তবে কিভাবে সে প্রেগনেন্ট হয়ে গেল এই খবরটা সে করতে চায়। তবে সজলদা রাজি হয় না, কারণ এতে প্রশাসন নড়ে বসবে, তাতে তাদের চ্যানেলের ক্ষতি হতে পারে। এরপরে অনুনিতা যায় নারায়ণবাবুর ইন্টারভিউ নিতে এবং ইন্টারভিউ চলাকালীন বারংবার অর্ণবের ফোন আসছিল এবং অনুনিতা বারংবার ফোনটা কাট করে দিচ্ছিল, যেটা নারায়ণবাবুর চোখ এড়ায়নি। নারায়ণবাবু তখন চট করে বলে ওঠে, অর্ণবের ফোন? অর্ণব মৈত্র? আমি অনেক শুনেছি ওর কথা, তবে একটু বেশি সৎ। অনুনিতা একটু অবাকই হয়ে যায় নারায়ণবাবুর মুখে অর্ণবের কথা শুনে। কিছুক্ষণের মধ্যেই ইন্টারভিউ কমপ্লিট হয়ে যায় এবং অনুনিতা ওখান থেকে বেরিয়ে পড়ে। কাহিনী আবার বর্তমানে আসে এবং দেখানো হয় অনুনিতাকে একটা সিঙ্গেল সেলে রাখা হয়েছে। পুতুল লুকিয়ে তার সাথে দেখা করতে আসে, সঙ্গে নিয়ে আসে চিনি দিয়ে রুটি, কারণ পুতুল শুনেছিল আজ রাতে তাকে খেতে দেওয়া হবে না। সাথে সাথে খাবারটা পেয়ে অনুনিতা খেতে শুরু করে দেয়। তখনই কারোর একটা পায়ের শব্দ শুনে পুতুল সেখান থেকে পালিয়ে যায় এবং একাকী নির্জন সেলে বসে অনুনিতা আগের কথা চিন্তা করতে থাকে এবং ঘটনা ফ্ল্যাশব্যাকে যায়। দেখানো হয় যেদিন অনুনিতা ইন্টারভিউ নিয়ে ফিরছিল সেদিন রাস্তায় অর্ণবের সাথে তার দেখা হয়ে যায় এবং ভোম্বল স্কুটি নিয়ে ফিরে যায় এবং অনুনিতা তার সাথে গাড়িতে ফেরে। অনুনিতা অর্ণবকে দেখে একটু অবাক হয়, কারণ সচরাচর তার কাজের জায়গায় অর্ণব আসে না, কিন্তু আজকে ডেসপারেটলি অর্ণব সজলদার কাছ থেকে তার লোকেশন জেনে এখানে এসেছে। অর্ণব অনুনিতাকে একটা ভিডিও কথা বলে এবং বলে ভিডিওটা খুবই ডিস্টার্বিং এবং আমাদের অফিসে এসছে, কিন্তু আমি তোকে কিছুটা বলতে পারবো না, তবে ভিডিওটা দেখে আমার খুবই ভয় করছে। যেটা শুনে অনুনিতা বলে, তুই দেখবি আমরা একসাথেই বুড়ো হব। এই বলে জড়িয়ে ধরে অর্ণবকে কনসোল করার চেষ্টা করে, বলে আমরা দুজনই তো জানি যে এটা খুব রিস্কি, সেই জন্যই তো এই প্রফেশনটা আমরা চুজ করেছি। অর্ণব অনুনিতাকে আরও কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই উল্টো দিক থেকে একটা ট্রাক এসে ধাক্কা দিয়ে দেয় তাদের গাড়িতে এবং মুহূর্তের মধ্যেই তছনছ হয়ে যায় তাদের জীবন। তখন জ্ঞান ফেরে অনুনিতা দেখে সে হসপিটালের বেডে শুয়ে রয়েছে এবং ভোম্বল তার সামনে দাঁড়িয়েই কাঁদছে। ভোম্বল তাকে জানায় সে কাল সারা রাত এখানেই ছিল, এতক্ষণে তার হুঁশ ফিরল। তখনই ওখানে ডক্টর চলে আসলে ভোম্বল বাইরে যায়। ডক্টর তাকে বলে সে এখন যথেষ্ট সুস্থ আছে, তবে সে কি বিবাহিতা? অনুনিতা বলে নেক্সট মান্থ তার বিয়ে। তখন ডাক্তার বলে সে প্রেগনেন্ট, যেটা শুনে খুবই আনন্দ পায় অনুনিতা। কিছুক্ষণের মধ্যেই অনুনিতার বাড়ির সকলে চলে আসে, মা, কাকা, কাকিমা এবং বোন সকলেই হেসে হাজির। অনুনিতার সকলের কাছে বারংবার জানতে চায় যে অর্ণব কেমন আছে, কেউই কোনো উত্তর দিচ্ছিল না। কাকামণি বলে ওঠে অর্ণব কোমায় চলে গেছে, যেটা শুনে কান্নায় ভেঙে পড়ে অনুনিতা এবং বলে এক্ষুনি আমি ওর কাছে যাব, আমাকে একটা হুইল চেয়ার এনে দাও। অর্ণবকে দেখতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে অনুনিতা। ডক্টর জানায় অর্ণবের অবস্থার কোনো উন্নতির কথা তিনি বলতে পারছেন না, কারণ সে আজও সুস্থ হতে পারে, আবার 2 দিন পরও, আবার 1 বছরও কেটে যেতে পারে। অনুনিতা অর্ণবকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং বলে তোর সাথে অনেক কথা শেয়ার করার আছে, তুই জানিস উই আর প্রেগনেন্ট। যে কথা শুনে বাড়ির সকলেই হতভম্ব হয়ে যায়। অনুনিতা কাঁদতে কাঁদতে বলতে থাকে আমাদের কত রেসপন্সিবিলিটি তুই জানিস, তাড়াতাড়ি সেরে ওঠ বাবু, এই বলে কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে অফিসার ভিক্টর নারায়ণবাবুর সাথে দেখা করে জানায় যে বিশুপালকে তারা সরিয়ে দিয়েছে। বিশুপাল সেই কনস্টেবল যে তাদের একটা ভিডিও লিক করে দিয়েছিল।
সেই ভিডিওটাই ঘটনাচক্রে পড়েছিল অর্ণবের হাতে। তবে ভিডিওটা এখনো উদ্ধার না হয় নারায়ণবাবু খুবই রেগে যায়। অন্যদিকে সজলদা অরুণিতার সাথে দেখা করতে আসলে অরুণিতা তাকে জানায় যে পুলিশ ওই ট্রাকটা খোঁজার চেষ্টা করলো না, তার মনে হয় এটা অ্যাক্সিডেন্ট নয়, কেউ প্ল্যানিং করেই কাজটা করেছে। কারণ অর্ণবও একটা ভিডিওর কথা উল্লেখ করেছে এবং ভিডিওটা দেখার পর অর্ণব খুবই ভয়ে ছিল, বারংবার তাকে সাবধানে থাকতে বলছিল এবং হঠাৎ করেই তাকে নিতে পর্যন্ত চলে গেল। এরকম আগে অর্ণব কখনোই করেনি। ঘটনা আবার বর্তমানে আসে, অরুণিতাকে আবগারি সেলে পাঠানো হচ্ছে। কনস্টেবল তাকে একটু সাবধানে থাকতে বলে, কারণ আম্মিজানের কথা মতো না চললে তার বিপদ হতে পারে, তাই সে যাতে আম্মিজানের কথা মতোই চলে। ঘটনা ফ্ল্যাশব্যাকে যায়, ললিতা সর্দারকে দেখানো হয় যে নিজের বাচ্চাটা নষ্ট করতে চাইছে না। তখন নারায়ণবাবু তাকে বলে, ঠিক আছে তোর বাচ্চাটা নষ্ট করতে দিতে হবে না, কিন্তু তুই কথা দে তুই কাউকে কিছু বলবি না। ললিতা তার কাছে কথা দেয় সে কাউকে কোনো দিন এ ব্যাপারে কিছু বলবে না, শুধু বাচ্চাটা যেন সে রাখতে পারে। মহিলা ওয়ার্ড থেকে বেরোনোর সময় নতুন কনস্টেবল বিনোদকে ভালোভাবে শাসায় নারায়ণবাবু, বলে তোর আগে বিশুপাল কাজ করত, সে একটু বেশি টাকার জন্য একটা ভিডিও করে, যার পরে তার জীবনটাই শেষ হয়ে যায়। বিনোদ ভয় পেয়ে বলে, আমি ডিউটির সময় কিছু দেখতেও পাই না, কিছু শুনতেও পাই না, যেটা শুনে নারায়ণবাবু হেসে ওঠে। ঘটনা আবার বর্তমানে আসে, অরুণিতাকে দেখানো হয় যাকে আবগারি সেলে পাঠানো হয়েছে, যেখানে রাজত্ব আম্মিজানের। প্রথমেই আম্মিজান তাকে বাথরুম পরিষ্কার কাজ দেয়। অরুণিতা কোনো মতে নোংরা বাথরুম পরিষ্কার করে স্নান করতে যায়। তবে স্নান করতে করতে সে কিছু একটা শব্দ পায়, তাই চটজলদি স্নান সেরে সে বাইরে এসে দরজাটা খুলতে গেতেই দেখে বাইরে থেকে কেউ একটা গেট দিয়ে দিয়েছে। তখনই সে চিৎকার করে সকলকে ডাকতে শুরু করে। ঠিক তখনই ভেতর থেকে 3 জন মহিলা বেরিয়ে আসে এবং তার মুখে প্লাস্টিক জড়িয়ে দেয় এবং তাকে মেরে ফেলার চেষ্টা করে। ঠিক তখনই কনস্টেবল এসে খবর দেয় বিলকিস বেগম আসছে, তাই তারা যেন তাড়াতাড়ি সেখান থেকে পালায়। বিলকিস বেগমের নাম শুনে সকলেই সেখান থেকে পালিয়ে যায়। ঘটনা আবার ফ্ল্যাশব্যাকে যায় এবং দেখানো হয় নারায়ণবাবু হসপিটালে গেছে রোগী সেজে এবং অরুণিতার কাছে সেই ভিডিও রেকর্ডিংটা চায়, তবে অরুণিতার কাছে কোনো রেকর্ডিংই ছিল না। নারায়ণবাবু মনে করে অর্ণব হয়তো অরুণিতার কাছেই সেই ভিডিওটা দিয়েছে, কিন্তু অরুণিতা জানায় তার কাছে এরকম কোনো ভিডিও নেই এবং থাকলেও সে সেটা তাকে দিত না। এটা শুনে নারায়ণবাবু তাকে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর অরুণিতা বাড়িতে ফিরলে অরুণিতার মা কাকিমা তাকে বলে যে সে যাতে বাচ্চাটা নষ্ট করে ফেলে, কিন্তু অরুণিতা কোনোভাবেই তাদের কথায় সায় দেয় না, বলে এটা অর্ণব আর তার ভালোবাসার সন্তান, সে তাকে পৃথিবীতে আনবেই, অর্ণব সুস্থ হলেও আনবে, অর্ণব সুস্থ না হলেও আনবে। অরুণিতার মনে পড়ে যায় সেই ললিতা সর্দারের কথা, যে তার বাচ্চাকে রক্ষা করার জন্য তার পা পর্যন্ত পড়ে গেছিল সেদিন। পরে রেডি হয়ে অরুণিতা প্রথমেই অর্ণবের বাবার সাথে দেখা করতে যায় এবং সেখানে গিয়ে দেখে অর্ণব নীল রঙের একটা জবা এনেছে, যেটা তার অ্যাক্সিডেন্টের আগের দিনই অর্ণব এনে রেখেছে। অর্ণবের বৃদ্ধ বাবাকে অরুণিতা বলে যে অর্ণব তাড়াতাড়ি সুস্থ হয়ে আসবে এবং তোমার যদি কোনো অসুবিধা হয় তুমি আমাকে সাথে সাথেই ফোন করো। ঘটনা আবার বর্তমানে আসে এবং দেখানো হয় বিলকিস বেগম অরুণিতাকে নিয়ে এসেছিল জেলের মেডিকেল ওয়ার্ডে এবং সেখানেই ওকে ভর্তি করে দিয়েছিল। অরুণিতার একটা চিৎকারে ঘুম ভাঙে এবং সে লক্ষ্য করে যে একটি মেয়েকে রাতের অন্ধকারে জোর করে তার ওয়ার্ড থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। সে আটকানোর চেষ্টা করলে তখনই সেখানে চলে আসে নারায়ণবাবু এবং এসে বলে, কি মনে পড়ছে এই বেডটার কথা? ঘটনা ফ্ল্যাশব্যাকে যায় এবং দেখানো হয় সেদিন অরুণিতা সুস্থ হয়ে অর্ণবের বাবার সাথে দেখা করার পরে গেছিল সজলদার সাথে কথা বলতে এবং সজলদাকে জানিয়েছিল সে ললিতা সর্দার সম্পর্কে একটা স্টোরি করতে চায়, তবে সজলদা কিছুতেই রাজি হচ্ছিল না। ঠিক তখনই অফিসার ভিক্টরের একটা মেসেজ আসে সজলদার কাছে এবং জানায় যে নারায়ণবাবু দেখা করতে চায় অরুণিতার সাথে। অরুণিতা দেখা করতে যায় নারায়ণবাবুর সাথে। নারায়ণবাবু বলে, শুনেছি তোমার নাকি ললিতা সর্দারের ব্যাপারে খুবই আগ্রহ, চলো নিজেই ওর সাথে কথা বলে নেবে। এই বলে ললিতা সর্দারের সাথে তাকে কথা বলার সুযোগ করে দেয়।
তবে অনুনিতা বারংবার ললিতাকে জিজ্ঞাসা করে যে এই বাচ্চাটা কার। ললিতা বলে এটা তার বাচ্চা এবং বারংবার তাকে অন্যভাবে জিজ্ঞাসা করলেও ললিতা কোনোভাবেই বলে না যে তার সাথে কি হয়েছে বা এখানে কি চলছে। ললিতা শুধু একটাই কথা বলে, এটা তার বাচ্চা এবং বাচ্চাটাকে সে রাখতে পারবে। রাতের অন্ধকারে অর্ণবের ঘরে কেউ একটা ঢুকে পড়েছে এবং সব কিছু হন্তদন্ত হয়ে খোঁজাখুঁজি করছে, যেটা অর্ণবের বৃদ্ধ বাবা বুঝতে পেরে সাথে সাথেই ফোন করে অনুনিতাকে। অনুনিতা তাকে বলে সে যেখানে আছে সেখানেই থাকতে এবং অনুনিতা এক্ষুনি যাচ্ছে, সঙ্গে সে পুলিশকেও ফোন করে দিচ্ছে। এরপর অনুনিতা পুলিশকে ফোন করে এবং নিজে স্কুটি নিয়ে বেরিয়ে যায়। তবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অর্ণবের বাবা আর ধৈর্য ধরে রাখতে পারে না এবং নিজেই উঠে যায় সিঁড়ি দিয়ে এবং বলে এক্ষুনি পুলিশ আসবে, কে আছো সামনে আসো। তবে সেখানে ছিল সিরিয়াল কিলার মিলি মিত্র, যে মুহূর্তের মধ্যেই একটা চেন দিয়ে তার গলায় পেঁচিয়ে তাকে মেরে ফেলে। তারপর নির্দ্বিধায় সেখান থেকে বেরিয়ে পড়ে। অনুনিতা সেখানে পৌঁছে দেখে সব শেষ। পুলিশকে বারংবার বললেও পুলিশ অনুনিতার কথায় কান দেয় না। বলে আপনি কি করে জানলেন যে এখানে কোনো কিছু চুরি হয়নি, আপনি তো এ বাড়িতে থাকতেন না। অনুনিতা বারংবার বোঝানোর চেষ্টা করলেও পুলিশ অফিসার তার কোনো কথায় কান দেয় না। অনুনিতার বারংবার মনে হতে থাকে এটা নারায়ণ সান্যালেরই কাজ। ঘটনা আবার বর্তমানে আসে এবং দেখানো হয় যে মহিলা অনুনিতার মুখে প্লাস্টিক বেঁধেছিল, সেই মহিলাকে জলের মধ্যে মুখ ডুবিয়ে যাচ্ছে বারংবার বিলকিস বেগম এবং সে মনে করে যে একটা প্রেগনেন্ট মহিলাকে ওইভাবে মেরে ফেলা উচিত নয়। আম্মি জানে সে তাকে বারংবার বাধা দেওয়ার চেষ্টা করলেও সে কোনো কথায় কান দেয় না। এদিকে বাইরের একটা চিৎকারের আওয়াজ শুনে ঘুম আসছিল না অনুনিতার। সে তার পাশের বেডের একটা মহিলার কাছে জানতে চায় এটা কিসের আওয়াজ। ওই মহিলা জানায় যে এখানে এই ধরনের আওয়াজ তুমি বারবার শুনতেই পাবে, আর যেদিন বিলকিস বেগম জেগে থাকবে সেদিনকে আরও বেশি পাবে। ওই মহিলা অনুনিতাকে বলে যে তার ভাগ্য ভালো, সেদিন বিলকিস বেগম তাকে হাতের কাছে পেয়েও কিছু করেনি। অনুনিতা জানতে চায় উনি কি আম্মি জানের দলের, কিন্তু ওই মহিলা জানায় না, আম্মি জানের অপোজিট দলের। এদিকে আম্মি জান বারংবার থামানোর চেষ্টা করলে বিলকিস বেগম ওই মহিলাকে ছেড়ে দেয়। তবে ওই মহিলা একটা ধারালো ব্লেড বের করে এবং পেছন থেকেই ধরে নেয় বিলকিস বেগমকে, মারতে চেষ্টা করে। তবে দুজনের মধ্যে হাতাহাতি হলে ওই ব্লেড দিয়ে কেটে যায় ওই মহিলার গলা। তারপরে মাটির মধ্যে পড়ে ওই মহিলা মারা যায়। ঘটনা আবার ফ্ল্যাশব্যাকে যায় এবং অনুনিতাকে দেখানো হয় সে তার বাবার বন্ধু সঞ্জয় কাকুর সাথে দেখা করতে এসেছে এবং গভর্নমেন্টের লকার রুমে এক্সেসটা চায়। তবে সে বারংবার বলে সে একটা ভালো কাজের জন্য এখানে এসেছে, তাই ওই ব্যক্তিও রাজি হয়ে যায় এবং অনুনিতা ভিতরে গিয়ে দেখে যে রূপপুর সংশোধনাগারে এইরকম 6 মাসের মধ্যে 7 জন মহিলা নিখোঁজ হয়েছে, যারা পেরোলে বেরিয়েছিল কিন্তু আর ফেরেনি। ঘটনা আবার বর্তমানে আসে। দেখা যায় পুতুল শরীর খারাপের নাটক করে এখানে দেখা করতে চলে এসেছে অনুনিতার সাথে। পুতুলের কাছে বিলকিস বেগমের কথা জানতে চাইলে পুতুল জানায় যে ভিক্টর পাকরাশির সাথে বাজি লড়ে বিলকিস বেগম এই রূপপুর সংশোধনাগারের পাঁচিল ব্রেক করতে পেরেছিল, ওই প্রথম মহিলা, যেটা শুনে খুবই অবাক হয়। এটা শুনে অনুনিতার মনে পড়ে যায় খবরের কাগজে এই হেডলাইনটা তারা ছাপিয়েছিল। পুতুল তাকে জানায় ভিক্টর পাকরাশি যদি কারোর ওপরে খুব বেশি রেগে যায় তাহলে শাস্তিস্বরূপ সে তাকে বিলকিস বেগমের সেলে পাঠিয়ে দেয়। ঘটনা আবার ফ্ল্যাশব্যাকে যায় এবং দেখানো হয় অনুনিতা অর্ণবের বন্ধু সার্থকের সাথে তার অফিসে দেখা করতে গেছে। তবে তখনই তার কাছে ফোন আসে নারায়ণ সান্যালের এবং তাকে বলে যে সে সার্থকের সাথে কেন দেখা করতে গেছে। অনুনিতা খুবই অবাক হয় আর ফোনটা কেটে দেয়। আর সার্থক তখনই তাকে মেসেজ করে জানায় যে এখানে সে কথা বলতে পারবে না, তাকে কিছু একটা দেওয়ার আছে, তাই সন্ধেবেলা সে যাতে তার বাড়িতে পৌঁছে যায়। ওখান থেকে বেরিয়ে অনুনিতা চায়ের দোকানে বসে চা খাচ্ছিল, তখনই সেখানে মিলি মিত্র চলে আসে এবং অনুনিতাকে ভয় দেখিয়ে বলে তুমি তো কাউকেই ভয় পাও না, এই তো কদিন আগে নাকি তোমার অ্যাক্সিডেন্ট হলো, অন্তত নিজের পেটেরটার কথা তো চিন্তা করবে। যেটা শুনে খুবই ভয় পেয়ে যায় অনুনিতা। এরপর নিজের নাম মিলি মিত্র বলে সেখান থেকে বেরিয়ে যায়।
কিছুক্ষণ পর সম্বিত ফিরে পেয়ে মিলিমিত্রর পিছু নেওয়ার চেষ্টা করে অন্বিতা, তবে ততক্ষণে মিলিমিত্র একটা টোটো ধরে বেরিয়ে পড়েছে। ঠিক তখনই তাকে এসে ধরে ফেলে ভোম্বল। এরপর ভোম্বলের সাথে অফিসে চলে আসে অন্বিতা ভোম্বলকে জানায় যে সে লকারে গেছিল এবং সেখানকার নথি দেখে সে জানতে পেরেছে যে 6 মাসে 7 জন মহিলা নিখোঁজ হয়েছে। তারা পেরোলের জন্য বাইরে ছিল, তাই সরকার তাদের কোনো দায় নিতে রাজি নয়। এদিকে ওই রূপপুর জেলেই 6 মাস ধরে নারায়ণ সান্যাল রয়েছে। তবে যে মহিলারা প্রেগনেন্ট হয়ে যাচ্ছিল বাচ্চা নষ্ট করে দেওয়ার পর, তারা ওখানেই রয়ে গেছে, আর অন্য মহিলারা ওখান থেকে উধাও হয়ে যাচ্ছে। এই সব কিছু কোইন্সিডেন্স হতে পারে না, এর পেছনে নিশ্চয়ই কোনো চক্রান্ত রয়েছে। এদিকে সন্ধে নামতেই মিলিমিত্র সার্থকের বাড়ি খোঁজ করে পৌঁছে যায় তার বাড়িতে। মিলিমিত্র তার পরিচয় দেয় সেলস গার্ল হিসেবে। সার্থক সবেমাত্র অফিস থেকে বাড়ি ফেরায়, সে বিশেষ কথা বলতে চায় না, তবে মিলিমিত্র তার কাছে একটু জল খেতে চায়। সার্থক জল দিতে গেলে মিলি ভেতরে ঢুকে পড়ে এবং ব্যাগ থেকে বের করে একটা ধারালো অস্ত্র দিয়ে তার গলায় কোপ বসিয়ে দেয়। অন্যদিকে সার্থক অন্বিতাকে নিজের বাড়ির ঠিকানা পাঠিয়েছিল, তাই অন্বিতাও তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করছিল কাছের দোকানদারের কাছ থেকে। মিলিমিত্র সার্থকের মৃত্যুর আগে তার কাছ থেকে সেই ভিডিওটা চায়, তবে সার্থক কিছুই তাকে দিতে পারে না এবং মিলি তাকে শেষ করে দেয়। তারপর মিলিমিত্রকে দেখানো হয় বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে লিপস্টিক পরে ওখান থেকে বেরিয়ে যায়। অন্বিতা তারপরে ওখানে পৌঁছায়, তবে বেল বাজালেও কেউই দরজা খোলে না। তখন অনু খেয়াল করে যে দরজাটা খোলাই রয়েছে। ভেতরে একটু পা বাড়াতেই সার্থকের অবস্থা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। এরপর হন্তদন্ত হয়ে সিঁড়ি দিয়ে নামতে থাকে। তারপর এক ব্যক্তির সাথে ধাক্কা লাগে এবং নিজের ব্যাগটা সেখানেই ফেলে সে পালিয়ে যায়। প্রাণপণ ছুটে গিয়ে অনু রাস্তার মোড়ে চলে আসে। ঠিক তখনই একটা আননোন নাম্বার থেকে তার মোবাইলে মেসেজ আসে, যার মধ্যে লেখা ছিল, ইগনোরেন্স ইজ লাইফ, নলেজ ইজ ডেথ। কোথায় যাবে কিছু বুঝতে না পেরে সোজা অনু চলে যায় ভোম্বলের কাছে এবং অনু ভোম্বলকে জানায় সে যে দোকানদারের কাছে ঠিকানা জিজ্ঞাসা করছিল, সেই দোকানদার তাকে জানিয়েছে ওই ঠিকানায় কিছুক্ষণ আগে একটা গোলগাল মহিলা এসেছিল ওই একই ঠিকানা জিজ্ঞাসা করতে। যেটা শুনে অনু বুঝতে পেরে যায় যে মিলিমিত্রই সেখানে গেছিল। অনুর মনে হচ্ছিল যে পুলিশের কাছে গেলে কোনো কাজ হবে না, দুটো মৃত্যু অলরেডি হয়ে গেছে, পুলিশ কোনো কাজই করছে না। তখনই অনুর চোখ পড়ে টেবিলে রাখা ব্যাম্বুটিটার দিকে এবং অনুর মনে পড়ে যায় অ্যাক্সিডেন্টের আগে নাকি অর্ণব একটা নীল জবা এনে রেখেছিল বাড়িতে। ওর মনে হয় ওইটার ভিতরে হয়তো কিছু থাকলেও থাকতে পারে, তাই তৎক্ষণাৎ তারা সেখানে যায় এবং ওই গাছের মাটি খুঁড়ে বের হয় একটা পেন ড্রাইভ। এরপর অর্ণবের বাড়ি থেকে বেরোনোর পর ভোম্বল তার স্কুটিটা নিয়ে আসতে যায়, তখনই একটা তারে তার গলায় কেটে যায় এবং দুজন ব্যক্তি ছুরি হাতে তার দিকে এগিয়ে আসে। সাথে চলে আসে মিলিমিত্র এবং বলে তার কাছে সময় বিশেষ নেই, তাই তাদের কাছে যে ভিডিওটা আছে সেটা যেন তাকে দিয়ে দেয়, না হলে ভোম্বলের গলাটা নামাতে হবে। অনু ভয় পেয়ে তাকে ভিডিওটা হ্যান্ড ওভার করে। তারপরে ভোম্বলকে ভর্তি করিয়ে দেয় হসপিটালে। ভোম্বল এখন আগের থেকে অনেকটা সুস্থ। ঠিক তখনই সেখানে পুলিশ অফিসার আসে এবং অ্যারেস্ট করে নিয়ে যায় অনুকে, কারণ তারা মনে করে সার্থককে অনুই মেরেছে। ঘটনা আবার বর্তমানে আসে এবং অনুর সাথে দেখা করতে এসেছে যুবনেতা শুভ্র অনুর কাছে জানতে চায় সে কিভাবে এখানে ফেঁসে গেল। অনু বলে সে নির্দোষ, সে কিছুই করেনি। তখন শুভ্র বলে, তুমি যদি নির্দোষ হও তাহলে এমনিতেই এখান থেকে বেরিয়ে যাবে, তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। শুভ্র জানায় সে যখন কলেজে পড়তো অনুর বাবা প্রণবেশদা তাদের কলেজে লেকচারার হিসেবে একবার এসেছিল। সে খুব অ্যাডমায়ার করতো প্রণবেশদাকে, তাই তার মেয়ে হিসাবে অনুকেও সে খুব পছন্দ করে। এরপরে শুভ্র যায় নারায়ণবাবুর সাথে দেখা করতে। নারায়ণ সান্যাল তার অপোজিট পার্টির লিডার ছিল। শুভ্র বলে, কানে এসেছে আপনার এজেন্সির সাথে সেন্টার এজেন্সির একটা ডিল হয়েছে এবং আপনার এখান থেকে বেরোনো সময়ের অপেক্ষা মাত্র। নারায়ণ সান্যাল বলে, আমি এখান থেকে বেরোলে যে তোমার অসুবিধা হয়ে যাবে। শুভ্র বলে, সেটা সময় বলবে। এই বলে হাসতে হাসতে বেরিয়ে যায়। রাতে পুতুলের কাছে ললিতা সর্দার সম্পর্কে জানতে চায় অনু।
অনু জানায় সে যখন এখানে একবার এসেছিল তখন ললিতা প্রেগনেন্ট ছিল, তবে পরে সে খবর পেয়েছে তার নাকি মানসিক ভারসাম্য ঠিক ছিল না, তাই সে নিজেকে শেষ করে ফেলেছে। তুল জানায় যে একদিন ললিতাকে জোর করে রাতের বেলায় দুজন নিয়ে যায় এবং জোর করে জীবন্ত অবস্থায় দড়িতে ঝুলিয়ে দেয়, যেটা শুনে কান্নায় ভেঙে পড়ে অনু ঠিক করে সে বিলকিস বেগমের কাছে পৌঁছাবে, যার একটাই উপায়, যেটা হলো ভিক্টর পাকরাশিকে রাগিয়ে দেওয়া। তাই সে ভিক্টর পাকরাশির সাথে দেখা করতে যায় এবং ভিক্টর প্রথমটায় তারকে গায়ে হাত দিলে সে ভিক্টরকে নানা রকম কথা বলে উত্ত্যক্ত করে এবং গলায় পেন্সিল গেঁথে দেয়, যার ফলে ভিক্টর তাকে পাঠিয়ে দেয় বিলকিস বেগমের সেলে। বিলকিস বেগমকে দেখে অনু ধন্যবাদ দেয় সেদিন তার প্রাণ বাঁচানোর জন্য এবং বলে যে লোকমুখে তার নামে যে গুঞ্জন আছে সেটা সে বিশ্বাস করে না। তখনই বিলকিস বেগম জোর করে তার পিঠে একটা কামড় বসায়, ব্যথায় চিৎকার করে ওঠে অনু। তবে কিছুক্ষণ পরেই বিলকিস নিজেই মলম দেয় ওই ব্যথায় লাগানোর জন্য, যেটা দেখে খুবই অবাক হয় অনু। বলে তুমিই কামড়াবে, তুমিই ওষুধ দেবে? বিলকিস বলে ওরা যদি এসে দেখে আমি তোকে কিছুই করিনি তাহলে ওরা সন্দেহ করবে। আমি তোকে প্রথম দেখেই বুঝেছিলাম তোকে দিয়ে কেউ নিজের মর্জি মতো কিছু করাতে পারবে না। তুই এখানে কেন এসেছিস বল? অনু বলে সবটা বলবো, আগে তুমি এখানে কি করছো সেটা বলো। আমি শুনেছি তুমি নাকি একবার পাকরাশির সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে এই জেলটা ব্রেক করেছিলে। বিলকিস বেগম মাথা নেড়ে হ্যাঁ বলে এবং জানায় তার জীবনের করুণ কাহিনী। তার নাম ছিল ফুলবানু। মা বাবা ঘাট থেকে নামাবে বলে বিলকিসকে একটা রোগগ্রস্ত ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। বিলকিস যখন 7 মাসে প্রেগনেন্ট তখন তার স্বামী মারা যায়। বিলকিস একটা কন্যা সন্তানের জন্ম দেয়। তারপরে সে ভালোবেসে ফেলে ফিরোজ নামের একটি ছেলেকে এবং দুজনে নিকাহ করে। তবে মেয়েটা একটু বড় হতেই ফিরোজের হাত যায় ওই ছোট্ট মেয়েটির ওপর, যেটা বিলকিস সহ্য করতে পারেনি এবং মেয়েটাকে ওখান থেকে ভাগিয়ে দিয়ে ফিরোজকে শেষ করে দেয়। তারপর থেকেই এখানে মেয়েটা একবারও তার সাথে দেখাও করতে আসেনি। তার মেয়ের নাম ছিল অনুরাধা। অনু বলেই সে নিজের মেয়েকে ডাকতো। বিলকিস জানতে চায় সে তার থেকে কি চায়। অনু জানায় সে এই জেলটা থেকে বেরোতে চায়। বিলকিস বলে কাজ হয়ে যাবে। অনু বিলকিসের কাছে জানতে চায় সে তাকে সাহায্য করছে কেন। বিলকিস বলে ওই যে বললাম আমার মেয়ের নামও অনু, যেটা শুনে তাকে জড়িয়ে ধরে অনু। অনু জানতে চায় মশলা মানে কি। বিলকিস জানায় বন্দি মেয়েদের নিয়ে ফুর্তি করার পর তাদের পাচার করে দেওয়া। অনু এবার ঠিক করে নেয় তাকে কি করতে হবে। তারপরে বিলকিসের সাহায্য নিয়ে সে জেল থেকে পালিয়ে যায়। এদিকে আম্মিজানেরও নজর ছিল বিলকিসের ওপর, যেহেতু দুজনকে একেবারে সহ্য করতে পারে না। তাই অনুকে ভাগিয়ে দিতে দেখে বিলকিসের গলা চেপে ধরে আম্মিজান এবং তাকে মেরে ফেলার সমস্ত রকম চেষ্টা করে। তবে বিলকিস হাতের সামনে পাওয়া একটা টব দিয়ে মাথায় জোরে আঘাত করলে মারা যায় আম্মিজান। অন্যদিকে দেখানো হয় কয়েকজন মেয়েকে পাচার করা হচ্ছিল। তাদের যখন কন্টেনার থেকে নামানো হয় তারা লক্ষ্য করে যে একজন কেউ একটা ভেতরে বসে আছে। ভালো করে লক্ষ্য করলে তারা দেখে সেটা অনুনিতা সেন। সবাই খুবই অবাক হয়ে যায়। নারায়ণ সান্যাল অফিসার ভিক্টরকে পাঠিয়ে দেয় বন্দরের দিকে এবং নিজে এই দিকটা লক্ষ্য রাখে। অনুনিতা গাড়ি থেকে নেমে আসলে তাকে মারধর করার চেষ্টা করে নারায়ণ সান্যাল এবং বলে তুই এখানে কি করতে এসেছিস, মরার জন্য? ঠিক তখনই অনিতার পকেট থেকে একটা হিডেন ক্যামেরা নিচে পড়ে যায় এবং নারায়ণ সান্যাল সেটাকে দেখে পা দিয়ে ভেঙে দেয়। বলে তুই একটা ক্যামেরা নিয়ে এসেছিস আমার সাথে লড়াই করতে? অনিতা বলে কোথাও একটা ভুল হচ্ছে, আমাকে দিয়ে কেউ কিছু করাতে পারে না। এই ক্যামেরাটা পড়েছে কারণ আমি আপনাকে দেখাতে চাই, তাই আমি এখানে এসেছিও নিজের ইচ্ছায়। ঘটনা ফ্ল্যাশব্যাকে যায় এবং দেখানো হয় শুভ্রর সাথে কথা বলতে গেছে অনু। যুবনেতা শুভ্র অনুকে বলে তুই সার্থকের মৃত্যুর পর পুলিশ না ডেকে নিজের ব্যাগটা ফেলে ওখানে চলে আসলি, ক্রাইম রিপোর্টারের কাছে কি এটা আমি আশা করব? বল তোর আসল প্ল্যানটা কি? অনু জানায় রিপোর্ট অনুযায়ী রূপপুরের জেল থেকে গত 6 মাসে 7টা মেয়ে
উধাও হয়ে যায় এবং 6 মাস আগেই এখানে নারায়ণ সান্যাল এসেছে। তাই কোনো একটা রহস্য যে আছে সেটা সে ভালোই বুঝতে পেরেছে। উপরন্তু দুটো মানুষ মারা গেছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, পুলিশ কোনো কাজ করছিল না, তাই সেই ইচ্ছাকৃতই সেদিনকে ব্যাগটা ওখানে ফেলে এসেছিল, তাই যাতে জেলের ভেতরে সে ঢুকতে পারে, কারণ বাইরে থেকে কোনো কিছু আঁচ করা সম্ভব নয়। এই ঘটনা আবার বর্তমানে আসে এবং দেখানো হয় নারায়ণ সান্যাল গলা টিপে ধরেছে অন্বিতার। তখনই কনস্টেবল বিনোদ তাদের রিভলভারটা তাক করে দেয় নারায়ণ সান্যালের দিকে এবং বলে যে তাদের বন্ধু ছিল বিশুপাল, তাকে সে নির্মমভাবে মেরে ফেলেছে, তার জন্য সে কিছুই করতে পারেনি, তবে অন্বিতা ম্যাডাম তাদের সেই সুযোগটা করে দিয়েছে। দেখানো হয় বিনোদই গাড়িতে উঠতে অন্বিতাকে সাহায্য করেছিল। অর্ণিতা বলে এখানে যা যা ঘটছে পুরোটাই কিন্তু পুরো পৃথিবী দেখতে পাচ্ছে, কারণ এটা লাইভ চলছে। আমি একটা ক্যামেরা নিয়ে আপনাকে মারতে আসবো না, গাড়ি থেকে নামার সময় আমি একটা ক্যামেরা ওখানে ফিট করে দিয়েছি, ভালো করে দেখুন। দেখানো হয় বিলকিস বেগম তাকে ক্যামেরাটা জোগাড় করে দিয়েছিল এবং যে ঘটনাটা এখানে হচ্ছে পুরোটাই হচ্ছে লাইভ টেলিকাস্ট। এর ভুল বুঝতে পেরে চিৎকার করতে থাকে নারায়ণ সান্যাল। তারপরে এই রিভলভারটা বের করে সাথে সাথে বিনোদ আর আরেকজন কনস্টেবলকে মেরে ফেলে এবং অনিতাকেও মারতে উদ্যত হয়। তবে অনেকক্ষণ হাতাহাতির পর গুলি চলে এবং মারা যায় নারায়ণ সান্যাল। তারপরে অনু ফিরে আসে সমস্ত বন্দি মেয়েদের নিয়ে। নেক্সট দিন অনু দেখা করতে যায় সজলদার সাথে এবং জানায় সে একটা নতুন চ্যানেল খুলেছে যার নাম অনুসন্ধান, এবার তার সাথে মুখোমুখি দেখা হবে। যেটা শুনে সজলদা খুবই অবাক হয়ে যায়। অনু বলে সিদ্ধান্ত নিয়েছি একাই কাজ করব, কারণ কোনো দালালের সাথে আমি কাজ করতে চাই না। অনু বলে সেদিন যখন তুমি হসপিটালে দেখা করতে এসেছিলে তখনই আমি বুঝেছিলাম যে তুমি বিক্রি হয়ে গেছো, কারণ আমি কাউকেই বলিনি যে আমাদের অ্যাক্সিডেন্টের পর কিছু লোক এসেছিল আমাদের গাড়ি সার্চ করেছে, কিন্তু তখন তুমি সেই কথাটা উল্লেখ করেছিলে। এই বলে অনু সেখান থেকে চলে যায় এবং দেখানো হয় অনু এখন নিজের চ্যানেল খুলেছে যার নাম অনুসন্ধান। আজকের কাহিনী এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর এই ধরনের আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবারও কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো।